স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। সীমান্তে উত্তেজনা পরিস্থিতির মধ্যেই ভারতের সেনাপ্রধান জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে স্বাভাবিক হবে ঢাকা দিল্লি সম্পর্ক। বার্ষিক সংবাদ সম্মেলনে ভারতের সেনাপ্রধান যখন এই বক্তব্য রাখলেন, ওই দিন সকালেও সাতক্ষীরার ভোমরা সীমান্তে ফাঁকা গুলি ছুড়েছে বিএসএফ। শুধু তাই নয়, সীমান্তে অস্থিরতার মধ্যে বাংলাদেশের উপ হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে লক্ষ্মীদাড়ি সীমান্তে ধান চাষে বিএসএফ বাধা দেয়ায় এলাকায় জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। ঘটনার শুরু চাঁপাইনবাবগঞ্জের নো ম্যানস ল্যান্ড বা শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে। তারপর সপ্তাহ জুড়েই চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর, লালমনিরহাটের দহগ্রাম ও মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদী এলাকা ও ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে একের পর এক নানা ঘটনাকে কেন্দ্র করে বিজিবি আর বিএসএফ এর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা ছড়ায় সীমান্তের জনপদেও। উদ্ভূত পরিস্থিতি সমাধানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এতে সংকট সমাধান হয়নি, বরং নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে সাতক্ষীরা সীমান্তে। শূন্যরেখায় যে জমি ৩০ বছর ধরে চাষাবাদ করছে বাংলাদেশি চাষিরা, তাদের বাধা দেওয়া হচ্ছে জমি চাষে। কেবল তাই নয়, সীমান্তে চলছে ফাঁকা গুলিও। গোজাডাঙ্গা ভোমরার সীমান্তে, যেটাকে আমরা সীমান্ত পিলার ৩ বলি, ৩-এর পাশে একটি জায়গায় উভয় দেশের চাষিরা চাষাবাদ করে থাকেন। এই 10 গজের মতো একটা জায়গা নিয়ে সন্ধির উদ্বেগ হলে আমরা সেখানে গতকালকে কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা বলে আপাতত চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী 15 তারিখে আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে এটা সিদ্ধান্ত ফয়সালা হবে। সীমান্তে এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। দুদেশের সম্পর্ক আরও তিক্ত হচ্ছে কিনা এমন প্রশ্ন যখন ঘুরছে, তখন সোমবার দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সম্মেলনে ভারতের সেনাপ্রধান জানালেন, প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। কৌশলগত কারণে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সামরিক সম্পর্ক একেবারেই ঠিক আছে, তবে সার্বিক সম্পর্ক ঠিক হতে প্রয়োজন নির্বাচিত সরকার। বাংলাদেশের সাথে আমাদের সীমান্ত আছে, আমরা প্রতিবেশী, একসাথেই থাকতে হবে আমাদের। এটা দুই পক্ষকেই বুঝতে হবে। কোনো ধরনের বিদ্বেষ আমাদের দুপক্ষের জন্যই ক্ষতিকর। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানান, আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তিনি যোগাযোগের মধ্যে ছিলেন। এমনকি গত 24 নভেম্বরেও তাদের দুজনের মধ্যে ভিডিও মারফত আলোচনা হয়েছে। তারা সবসময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন, এখনও সেই যোগাযোগ অব্যাহত আছে বলে জানান ভারতের সেনাপ্রধান। নাজরিন মুন্নি, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করেছিল। তার নতজানু নীতির কারণেই আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করেই সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে দেশটি। এজন্য পরিস্থিতি জটিল হয়েছে। এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অভিযোগ করে তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণে বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে ভারতের সাথে শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করেন রুহুল কবির রিজভী। এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। যারা দোসর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোসরদের নানা উপদ্রব দেখছি। এদিকে মিরপুরে এক কর্মী সভায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, জনগণ দ্রুত সুষ্ঠু নির্বাচন চায়। আওয়ামী লীগ তো স্বৈরাচার, ওরাই তো দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে পুনর্গঠন করা। এ সময় আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন দুর্নীতির সমালোচনা করেন বিএনপির এই নেতা। ফারহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।
লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বাংলাদেশ সময় রাত 10টায় তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে ব্রিফ করবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক MA কাইয়ুম। MA কাইয়ুম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেহেতু রাত 10টা বাজতে এখনও বেশ কিছু সময় বাকি আছে, তার আগে একটু জানতে চাই যে বেগম খালেদা জিয়ার স্বজনদের সাথে আপনি কথা বলার কোনো সুযোগ পেয়েছেন কিনা, তারা তার শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন? গতকালকে বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন ওনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে হাসপাতালে খাবার নিয়ে ঢুকতেছিলেন, তখন আমি তারেক রহমানের কাছে প্রশ্ন করেছিলাম, আপনার দেশবাসীর কাছে কোনো চাওয়া আছে কিনা। আমার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছেন, আমি সকলের জন্য সকলে দোয়া করতে হবে। আপনি জানেন আজকে 6ষ্ঠ দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা লন্ডনের বিখ্যাত দ্য ক্লিনিকে, সেন্ট্রাল লন্ডনের বিখ্যাত দ্য ক্লিনিকে অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে বেগম জিয়ার সঙ্গে সফরে আসা আরেক উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানিয়েছেন, বেগম জিয়া গতকালকে নিজে নিজে কিছুটা হাঁটা চলা করেছেন এবং ডাক্তার জাহিদ গতকালকে আমাদের জানিয়েছিলেন বেগম জিয়ার সকল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে, কয়েকটা রিপোর্ট পেতে এখনো বাকি আছে, তবে তাকে গতকালকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, শর্মিলী রহমান এবং শর্মিলী রহমানের 2 মেয়েকে পেয়ে বেগম জিয়া মানসিকভাবে অনেক উৎফুল্ল। এছাড়া মহিলা দলের সভানেত্রী যখন দেখা করেছিলেন আফরোজা আব্বাসের কাছে আমি প্রশ্ন করেছিলাম, আপনার সাথে বেগম জিয়ার কি কথা হয়েছে। আফরোজা আব্বাস আমাকে জানিয়েছেন বেগম জিয়া দেশের কথা জানতে চেয়েছেন, মহিলা দলের কথা জানতে চেয়েছেন। কিছুক্ষণ পরে, এখন থেকে আনুমানিক আধা ঘন্টা 40 মিনিট পরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করবেন বলে আশা করা হচ্ছে। ব্রিফের পরে বেগম জিয়ার আজকে যেহেতু সব উইকেন্ডের পরে আজকে সকল অফিস আদালত খুলেছে, ডাক্তাররা এসেছেন, আজকে হয়তো আরো বিস্তারিত ডাক্তার জাহিদ আমাদের বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে জানাবেন। এই জিনিসটি বলে রাখি, তারেক রহমান এবং জুবাইদা রহমান প্রতিদিনই আসছেন হসপিটালে খাবার নিয়ে, নিজ হাতে করে রান্না করে বাসায় খাবার নিয়ে আসছেন এবং রাত্রে 1টা-2টা পর্যন্ত হসপিটালে থেকে মায়ের সাথে সময় কাটাচ্ছেন। এটা তারা বিএনপি নেতা করে বলেছেন বেগম খালেদা জিয়া পরিবারের সান্নিধ্যে এসে মানসিকভাবে অনেক শক্তিশালী। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আপনার সামনে আবার কথা বলবো। MA কাইয়ুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক অবশেষে আসামি হলেন বাংলাদেশের দুর্নীতি মামলায়। সোমবার টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানা, খালা শেখ হাসিনা, ভাই ববি এবং বোন আজমিনা সহ রাজ্যের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আসামি করে পৃথক 3টি মামলা করেছে দুদক। এটি ব্রিটিশ কোনো মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে করা প্রথম দুর্নীতির মামলা। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্ট লেবার পার্টির এই সদস্য, যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী। সোমবার শেখ রেহানার কন্যা ব্রিটিশ মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে 3টি মামলা করেছে সংস্থাটি। আর 3 মামলাতেই আসামি করা হয়েছে টিউলিপকে। আর একটি করে মামলায় আসামি হয়েছেন টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিককে। 3 মামলায় শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে, শেখ রেহানা, ববি এবং আজমিনা রাজুকের পূর্বাচলে অতি মূল্যবান কূটনীতিক এলাকায় 2022 সালে 10 কাঠা করে 30 কাঠা প্লট নেন। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তকালে শুধু তিনি নন, আরও কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় সেই বিষয়ও এখানে অন্তর্ভুক্ত হবে। টিউলিপ সিদ্দিক প্লট না নিয়ে কেন আসামি হলেন এমন প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানান, টিউলিপ তার বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি
সদস্য ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্লট গ্রহণে অনিয়মের অভিযোগে রবিবার শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাস পেয়ে সচিবালয়ের সামনে থেকে সরে যান শিক্ষার্থীরা। এ সময় অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। তবে আগামী বুধবার মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর ও অস্থায়ী আবাসন সহ ৩ দফা দাবিতে রবিবার গণ অনশনে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল দিনের ক্লান্তি নিয়েই দ্বিতীয় দিনে আবারও অনশন। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ গুরুত্বপূর্ণ ভবনের দরজায় ঝুলিয়ে দেওয়া হয় তালা। চূড়ান্ত দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস পরীক্ষা বর্জন করে অনশন ও শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনও। আলোচনায় বসতে দেয়া হয় আলটিমেটাম। যতদিন পর্যন্ত না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা প্রদান করতে হবে। এরপর গণমাধ্যমের সামনে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই দাবির প্রেক্ষিতে একটা বড় সিদ্ধান্ত এসেছে, এই বিষয়ে আলোচনা হবে এবং কুইকলি এসেছে যে আগামী পরশুদিনই এটা আলোচনা হবে। সেটা আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের অনুরোধ করব আর একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করা। এরপরেও বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ফটক খুলে পদযাত্রা করেন সচিবালয়ের অভিমুখে। আমরা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত, দ্বিতীয় ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। আমাদের কিন্তু দেখা যায় যে অনেকগুলা হল আছে, কিন্তু সেই হলগুলা কোথায়? সেগুলা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা এখনো সেগুলা হচ্ছে দখল আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে এই কাজটা সম্পন্ন করতে পারবে না। দীর্ঘদিন ধরে তাদের কাছে আমরা দাবিটা রেখেও কোনো সমাধান পাইনি। আমাদের যে ৩ দফা দাবি এটা না মানা পর্যন্ত আমরা এখান থেকে সরব না। পরে সন্ধ্যার পর দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প আগামী বুধবার সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর হবে এমন চিঠি আসার খবরে অনশন প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। চিঠিটার মাধ্যমে আমরা একটা আশার আলোর দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে, এবং আমাদের সুস্পষ্টভাবে তারা জানিয়েছে 15 তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে। বিশ্ববিদ্যালয়ের বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের মাধ্যমে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সে অস্থায়ী আবাসনের ব্যাপারে তারা 15 তারিখে বসে সম্পূর্ণভাবে আলোচনা করবে। আবাসন সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে বলেও জানান তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৬ষ্ঠ দিনের মতো চলছে চিত্র প্রদর্শনী পোস্টারে জুলাই অভ্যুত্থান। একক এই প্রদর্শনীর কারিগর শিল্পী দেবাশিস চক্রবর্তী। দর্শনার্থীরা বলছেন দেশের নতুন গণতান্ত্রিক কল্পনা, রাজনৈতিক বিদ্রোহ ও যৌথ স্মৃতি চিত্রশিল্পের দলিল হয়ে থাকবে এই প্রদর্শনী। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেশের শিল্পীদের ছিল অসামান্য অংশগ্রহণ। সেই সময়কার পোস্টার যেমন ইতিহাসের দলিল হয়ে আছে, ঠিক তেমনি জুলাই অভ্যুত্থানে প্রচারিত বিভিন্ন শিল্পীর কার্টুন, পোস্টার ও গ্রাফিতি হয়ে উঠেছে ইতিহাসের অংশ। এরই ধারাবাহিকতায় রক্তাক্ত জুলাই প্রতিপাদ্য নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে পোস্টার প্রদর্শনী। শিল্পী দেবাশিস চক্রবর্তীর একক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানের নানা শিল্পকর্ম। আমাদের জুলাই 15 থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত যা হয়েছে তার একটা সংক্ষিপ্ত প্রদর্শন এখানে করা হয়েছে। অনেক ইউনিক ডিফারেন্ট আর্টওয়ার্ক ছিল, ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে বানানো, আর ভিআরটা আরও ইমার্সিভ বানাইছিল। গণমানুষের আকাঙ্ক্ষা যেমন এসব পোস্টারে জেগে উঠেছে, তেমনি শৈল্পিক দিক থেকেও তা অনন্য হয়ে উঠেছে শিল্পের ইতিহাসে। এত বড় একটা অ্যাচিভমেন্ট আমরা আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে তারা ডেফিনেটলি এটা জানবে। সো এই ধরনের প্রদর্শনীগুলো হওয়া উচিত। এক্সিবিশনটা আমি যতটুকু দেখলাম বেশ ভালো মনে হইলো, মানে ওভারঅল যে সিনারিও ছিল আমাদের ওইটা বেশ ভালোভাবে সামারাইজ করা। আগামী 19 জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য।
মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ। নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যকে এগিয়ে নিতে নেত্রকোনায় বলবীর আমি চির উন্নত শিরোনামে ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মুক্তারপাড়া মাঠের মুক্ত মঞ্চে ছিল অনুষ্ঠান। এতে ব্যান্ড দল এক্সাইজ, অবস্কিওর, মহানগর, সারগাম সহ বিভিন্ন ব্যান্ড দলের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এ সময় স্বৈরাচারী সরকারকে হঠাতে তরুণরা যেভাবে জেগে উঠেছে, আগামী বাংলাদেশকে নতুনভাবে তৈরি করতেও তরুণরা কাজ করবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কবি ও রাজনৈতিক দলের নেতারা। বর্তমানের বাংলাদেশ যেভাবে নির্মিত হচ্ছে, সেখানে তারুণ্যই একমাত্র শক্তি। আমরা আজকে গান বাজনা করব মানুষের বিনোদন দেওয়ার জন্য, মানুষ যেন আনন্দ পায়। পশ্চিমবঙ্গের জনপ্রিয় রক ব্যান্ড ফসিলস দলটির সাবেক সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস মারা গেছেন। রবিবার কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। তার মৃত্যুর বিষয়টি একাধিক ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। চন্দ্রমৌলি ফসিলসের হয়ে বেজ গিটার বাজাতেন। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ, কিন্তু কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। চন্দ্রমৌলি বিশ্বাসের বয়স হয়েছিল 48 বছর। কলকাতার ওয়েলিংটন এলাকায় ভাড়া থাকতেন তিনি, সঙ্গে থাকতেন বাবা ও মা। গতকাল তারা কেউ বাড়িতে ছিলেন না, সেই সময় ঘটে অঘটন। 2008 থেকে 2018 অর্থাৎ দীর্ঘ 18 বছর ফসিলসের সদস্য ছিলেন চন্দ্রমৌলি। পরে গোলক নামে একটি দল গড়েন তিনি, সবশেষ এই দলেরই সদস্য ছিলেন। চন্দ্রমৌলির মৃত্যুর খবরে কলকাতার সঙ্গীত মহলে নেমে এসেছে শোকের ছায়া। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।